আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। এখন আপনাদের সামনে ইরান, ইসরায়েল এবং আমেরিকার লেটেস্ট সিচুয়েশন তুলে দেবো, যুদ্ধের সর্বশেষ আপডেট তুলে দেবো এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমার ছেলে কেমন আছে, কি অবস্থা, সেই কথাও আমি আপনাদেরকে জানাবো আজকের এই এখনকার ভিডিওতে। তো সবাই সঙ্গে থাকুন, আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, আমি শুরু করছি আপডেট। সেটি হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরান তার সমস্ত শক্তি নিয়ে মোটামুটি ভাবে লড়াই করে চলেছে। এরই মধ্যে বাহরাইনের যে পঞ্চম নৌবহরের ঘাঁটি আছে, মার্কিন ঘাঁটি, সেই ঘাঁটি মোটামুটি ভাবে প্রায় ধ্বংস করে দিয়েছে। সেখানকার রেডার সিস্টেম একদম ধ্বংস করে দিয়েছে। কাতারের আলুদেদ ঘাঁটি, যেটা সেন্ট্রাল কমান্ড, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড, এই আলুদেদ ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সেখানে আমেরিকার এমন একটি রেডার সিস্টেম ছিল, যে কমিউনিকেশন সিস্টেম, যে 5,000 কিলোমিটার এরিয়া সে এখান থেকে কন্ট্রোল করতো। 5,000 কিলোমিটার এরিয়ার ভেতরে কোথায় কি আছে না আছে, কার কি মুভমেন্ট, সমস্ত সবকিছু তারা জানতে পারতো। ইরান কোথা থেকে ক্ষেপণাস্ত্র নিচ্ছে, কোথা থেকে মারছে, কি সমস্ত সবকিছু এই সিস্টেমে ধরা পড়তো। তো সেটাও ধ্বংস করে দিয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা চালিয়েছে। এর ভিতরে লেটেস্ট তথ্য হচ্ছে যে ইসরায়েলের একটা যুদ্ধ বিমান ইরাকের আকাশ থেকে ইরান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ ইসরায়েলের একটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। ইরানের MiG-25 যুদ্ধ বিমান দিয়ে উপসাগরীয় এলাকা, পারস্য উপসাগরীয় এলাকায় যে সমস্ত মার্কিন ঘাঁটি রয়েছে, সেই সমস্ত ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এরপরে ইরানের পক্ষ থেকে আপনারা আগেই শুনেছেন, দুপুরবেলায় আমরা খবর দিয়েছিলাম যে আব্রাহাম লিঙ্কন যে বিমানবাহী রণতরী, সেই বিমানবাহী রণতরীতে হামলা চালানো হয়েছে। এরপরে আরো বেশ কিছু যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে। এমন খবর এসেছে যে আরব সাগর বা ওমান উপসাগরে যে সমস্ত আব্রাহাম লিঙ্কন বা যুদ্ধ জাহাজ ছিল আমেরিকার, সেগুলো নাকি পিছু উঠেছে। এবং এর ভেতরে খবর পেলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। এর ভিতরে দুবাইয়ে যে সমস্ত হামলা চালিয়েছে ইরান, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা হামলা হচ্ছে যে দুবাইয়ের বুর্জ আল খলিফার কাছে একটা শাহেদ ড্রোন দিয়ে, শাহেদ কাবিকাজে যে ড্রোন 136, এই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এবং হামলার আগে ইরান বলেছিল যে বুর্জ আল খলিফা এলাকা থেকে যত লোকজন আছে তাদের সবাইকে সরে যেতে। এবং আমি আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, সংযুক্ত আরব আমিরাতে, দুবাইয়ে, আবুধাবিতে ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ব্যক্তিগত সম্পত্তি আছে, বিনিয়োগ আছে। যে জায়গায় ডোনাল্ড ট্রাম্পের সহায় সম্পত্তি আছে এবং বিনিয়োগ আছে, সেই সমস্ত জায়গায় হামলা চালাচ্ছে। এরপরে জর্ডানের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরাকের যে সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটি আছে সেখানে হামলা চালিয়েছে। তুরস্কেও নাকি হামলা চালিয়েছে। এরপরে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, সব জায়গায় হামলা চালিয়েছে। মানে দুবাই, কোনো জায়গায় বাকি নেই। এর ভিতরে সৌদি আরবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে যে এই হামলার জন্য। কিন্তু ইরান তো আগেই বলেছিল যে তোমাদের ঘাঁটি মাটি, আকাশপথ বা বন্দর ব্যবহার করে যদি আমেরিকা হামলা চালায়, তাহলে কিন্তু লেজিটিমেট টার্গেট হবে ওই সমস্ত ঘাঁটি। ইরান কিন্তু অ্যাকচুয়ালি সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন বা সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কোন দেশের উপর হামলা চালায়নি। ওই সমস্ত দেশের যে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেই সমস্ত সামরিক ঘাঁটি টার্গেট করেছে। বিকজ ওই সমস্ত সামরিক ঘাঁটি থেকে ইরানের উপরে হামলা চালানো হচ্ছিল। ফলে ইরানের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, ইরান সেই কাজটাই করেছে। যদি তারা এই সমস্ত ঘাঁটি ব্যবহার করতে না দিত, তাহলে ইরান নিশ্চয়ই এই সমস্ত দেশের উপরে, এই সমস্ত দেশের যে মার্কিন ঘাঁটি, সেগুলোর উপর হামলা চালাতো না। এই সিচুয়েশন, ইসরায়েল এবং আমেরিকার হামলায় অবশ্যই ইরানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তার মানে সারা বিশ্বের তেলের এবং গ্যাসের একটা হাহাকার শুরু হয়ে যাবে। সারা বিশ্বের অর্থনীতি কলাপস করবে। চীনের বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আরব বিশ্বের যে সমস্ত দেশ এই যুদ্ধে জড়িত না, কিন্তু তারাও ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই না, ইউরোপের বিভিন্ন দেশের তেল গ্যাস যায় যে হরমুজ প্রণালী দিয়ে, বা বিশ্বের আরো দেশে, দক্ষিণ কোরিয়া, জাপান, উত্তর কোরিয়া, ফিলিপাইন, বিভিন্ন দেশে যায়, সব জায়গায় তেল যাওয়া বন্ধ হয়ে যাবে। এপাশে ইয়েমেনের হুতি যোদ্ধারা, তারা বাব আল মান্দব প্রণালী বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে হরমুজ প্রণালী এবং বাব আল মান্দব প্রণালী, এই যে দুটো গুরুত্বপূর্ণ প্রণালী, এই দুটো গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার সারা বিশ্বের যে তেল এবং গ্যাসের যে 40% এই পথ দিয়ে যেত হরমুজ প্রণালীতে, সেগুলো যাওয়া বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে বিশ্বের অর্থনীতি মারাত্মকভাবে নড়বড়ে হয়ে গেল।
এই যে যুদ্ধটা শুরু হলো, এই যে যুদ্ধটা, সেই যুদ্ধ কিন্তু এটা একদম পরিষ্কার, ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর হামলা চালিয়েছে, পরবর্তীতে ইরান পাল্টা হামলা চালিয়েছে, এবং ইরানের সরকার পরিবর্তনের টার্গেটে ইসরায়েল এবং আমেরিকা হামলা চালিয়েছে, এটা পরিষ্কার। অথচ তারা কিন্তু এই কয়েকদিন পরমাণু বিষয় নিয়ে আলোচনা করছিল, পরমাণু সংকটের সমাধানের জন্য বিভিন্ন রকমের আলাপ আলোচনা করলো। সে আলাপ আলোচনা করলো ওমানে, সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিন আলোচনা হলো, এবং আগামী সোমবার আলোচনা করার কথাও ছিল। সেই সমস্ত আলোচনা বাদ দিয়ে ইরানকে তারা টার্গেট করে বসলো এবং এখন পাল্টা জবাব দিচ্ছে। আমি এরই মধ্যে জেনেছি যে ইসরায়েলের তেল আবিব, হাইফা, তারপরে বিভিন্ন বিমানবন্দর, নৌবন্দর এবং সমুদ্র বন্দর এবং বিভিন্ন শহরে ইরান হামলা চালিয়েছে, এবং বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে আপনার ইরান রাতের বেলা ইসরায়েলের বিরুদ্ধে আরো বড় ধরনের অভিযান শুরু করবে। এবং এখানে নতুন একটা ঘটনা যেটা ইরান করছে, সেটা হচ্ছে যে আগের যে জুন মাসে যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে কিন্তু ইরান কোনো বিমান ব্যবহার করেনি। এবার কিন্তু MiG-29 বিমান ব্যবহার করেছে, এখনো অনেক কিছু বের করেনি আমি জানি। আর আরেকটা জিনিস হচ্ছে, ইরানের একজন জেনারেল তিনি বলেছেন যে তাদের গুদামে, অস্ত্র ভান্ডারে যে সমস্ত অস্ত্র ছিল তার পুরনো জিনিসগুলো ব্যবহার করেছে, এখনো নতুন অনেক কিছুতে হাত দেয়নি। এবং তিনি বলেছেন যে আমরা এই যে ব্যবহার করলাম মার্কিন ঘাঁটিগুলো, বিভিন্ন দেশে হামলা করলাম ঘাঁটিগুলোতে, প্লাস ইসরায়েলে হামলা করলাম, এই সমস্ত হামলা এখানেই শেষ না, এই যুদ্ধ তো চলবে। পাশাপাশি আমরা খুব পুরনো অস্ত্রপাতি, সামরিক সরঞ্জাম ব্যবহার করলাম, আমরা এখনো নতুন অনেক কিছু ব্যবহার করে বিশ্ব দেখবে এবং সেগুলো দেখে অবাক হবে। আমি আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, এরই মধ্যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে সিজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই সিজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা মানে ইসরায়েলের পক্ষে এই সিজিল ক্ষেপণাস্ত্র ঠেকানো কোনোভাবেই সম্ভব না। আমি আপনাদেরকে আরেকটা তথ্য জানিয়ে রাখি, ইরান থেকে ইসরায়েলে যে হামলা হয়েছে তা 4 থেকে 5 মিনিটের ভিতরে ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র পৌঁছে গেছে। কোথাও কোথাও তো একটা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হয়তো ভূপাতিত করেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেপণাস্ত্র এবং ড্রোন একদম সরাসরি ডাইরেক্ট হিট করেছে এবং ইম্প্যাক্ট ফেলেছে। বাহরাইনের যে রাডার সিস্টেমে, 5ম নৌবহরের ঘাঁটিতে যে রাডার সিস্টেম ধ্বংস করলো, তাতে তো একদম ভিডিও ফুটেজে দেখা গেল একেবারে ডাইরেক্ট কামিকাজে ড্রোন সরাসরি সেখানে হিট করেছে, ধ্বংস হয়ে গেল। কেমন? এবং বুর্জ আল খলিফাতেও ওই রকম ড্রোনের হামলা দেখা গেল ফুটেজে সরাসরি। ইরান প্রচন্ড রকমের শক্তিমত্তা দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আরো কিছু তথ্য আমি জানাই এই মুহূর্তে আপনাদেরকে। বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটিতে যেটা ইরান হামলা চালিয়েছে, সেখানে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে কমপক্ষে 200 মার্কিন সেনা নিহত হয়েছে। এরপর মজার ব্যাপার হচ্ছে যে ইরান যে কামিকাজে ড্রোন ব্যবহার করছে তার দাম মাত্র $20,000, আর এই $20,000 ড্রোন ভূপাতিত করার জন্য আমেরিকা ইসরায়েলকে লাখ লাখ কোটি কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে ইরান অর্থনৈতিকভাবে একটা লাভজনক অবস্থায় থাকলেও ইসরায়েল এবং আমেরিকা মারাত্মক রকমের অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে। আর আরেকটা তথ্য হচ্ছে যে ইরান ঘোষণা দিয়েছে, মাত্রই শুনতে পেলাম, যে 24 ঘন্টার ভিতরে তারা পরমাণু বোমা বানানোর সক্ষমতা আছে, তারা বানাতে পারে সক্ষম। ফলে এই যুদ্ধ যদি পরমাণু হুমকির দিকে যায়, তাহলে আমরা ধারণা করছি যে হয়তো ইরান পরমাণু বোমাও ব্যবহার করতে পারে। আমি আসি এবার আমার ছেলেকে তথ্য দিই। আমার ছেলের সাথে এই 10 মিনিট আগে কথা হলো, অর্থাৎ তার সাথে কথা বলেই আমি এখনকার ভিডিওতে কথা বলছি। আমার ছেলের সাথে কথা হলো, সে ভালো আছে, সুস্থ আছে, নিরাপদে আছে, সে মেডিকেলের ডরমেটরিতে আছে। তবে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, তারা বলেছে যে তারা চাইলে, অর্থাৎ আমার ছেলে বা বাংলাদেশে যারা আছে তারা চাইলে তারা তাদের শেল্টারের ব্যবস্থা করে দিতে পারে, মানে থাকার জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারে। এছাড়া আমার ছেলে বলে যে তার সাথে সামনে মোটমাট 4টা অপশন, বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপারে, নিরাপদ আশ্রয়ের ব্যাপারে 4টা অপশনের কথা বললো। তো আমি তাতে বললাম যে বাংলাদেশ দূতাবাসের অপশনটাই নাও, দূতাবাস যেহেতু আমাদের নিজেদের, তুমি সেখানে ভাষা বুঝবা, পাশাপাশি আমাদের যদি কোনোভাবে সরকারের পক্ষ থেকে যদি ইভ্যাকুয়েট করার ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের দূতাবাসের সাথে থাকলে তুমি দ্রুত একটা ব্যবস্থা বা তাদের সুবিধা পেতে পারবে। সেক্ষেত্রে তুমি দূতাবাসের লোকজনের সাথে থাকো। আর আমার ছেলে বলতো আলহামদুলিল্লাহ ভালোই আছে। সবার কাছে একান্তই আবেদন, সবাই দোয়া করবেন, শুধু আমার ছেলের জন্য না, ইরানিদের জন্য, আমার যে সমস্ত সাবেক কলিগ রয়েছে তাদের জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ সরকারের কাছে এই ভিডিওর মাধ্যমে আবারও আবেদন জানাতে চাই যে বাংলাদেশের যে সমস্ত মানুষ ইরানে রয়েছে তাদেরকে দ্রুত নিরাপদে ফিরে আনার বা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার জন্য একান্তভাবে আবেদন জানাচ্ছি সরকারের কাছে। এই আবেদন বিশেষ করে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে রইল আমার। আপনারা
আপনারা সবাই ভালো থাকবেন। এখনকার আলোচনা এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন এবং আমি আবারও বলছি আমার ছেলে এবং ইরানিদের জন্য দোয়া করবেন, যারা বাংলাদেশি রয়েছে তাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।